আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আপনাকে থার্ড পার্টে। টাইপোগ্রাফি যে বাকি অংশটুকু আছে সেটা আজকে শেষ করে ফেলবো। তো আমরা লাস্ট পার্টে এতটুকু কাজ করছিলাম। এন্ড আমি যদি একটু আগাই, এখানে মডিউলের ক্যারিয়ার কথা কম্বো বলতেছে। প্রোগ্রামের সাহায্যে এন্ড এখানে আসলে কিছু দেওয়া লাগবে না, মডিউলটা আমরা ডিফারেন্ট ভাবে অ্যানিমেশন করবো, এটা আমরা একটু পরে দেখবো। টাইপোগ্রাফির পার্টটা কিভাবে একাধিক সফটওয়্যার বা টুলসের ভয়কে জয় করা যায়, কিভাবে অডিয়েন্স সাইকোলজি বুঝে একটা উইনিং ভিডিও বানানো যায়, কিভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে বুঝে তার পারপাস অ্যাচিভ হয় এই ধরনের ভিডিও বানিয়ে দেওয়া যায়, কিভাবে লোকাল মার্কেটে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে হাই টিকিট ক্লায়েন্ট পাওয়া যায়, এই সমস্ত কিছুই আমি আপনাকে শেখাবো আমার এই প্রোগ্রামে। এখানে 4-5টা পয়েন্ট বলা হয়েছে। তো এই পয়েন্টগুলো আমরা টেক্সট দিয়ে দেখাবো, এবং এর জন্য কিন্তু আমি এই অংশটুকু রেন্ডার করে রাখছি। চলেন আমরা এই রেন্ডার করা অংশটাকে আফটার ইফেক্টস এ নিয়ে আসলাম। এই যে আগে যেই টেক্সট অ্যানিমেশন ইউজ করছি, যেমন এটাই কিন্তু আমি সবগুলো লেয়ার কপি করে নিয়ে আসছি এই জায়গাতে, আলাদা কিছুই করি নাই। অ্যান্ড এখানে যেইটা লেখা ছিল, এই যে রিয়েল ট্রুথ, এটা আমি চেঞ্জ করে এখানে দিছি কোর্স বেনিফিট, কারণ এখানে আমি যে কথাগুলো বলতেছি এগুলো হচ্ছে কোর্সের বেনিফিট। কিভাবে একাধিক সফটওয়্যার বা টুলসের ভয়কে জয় করা যায়, কিভাবে অডিয়েন্স আচ্ছা, হঠাৎ করে চলে গেছে কারণ উপরের লেয়ারগুলো এখানে শেষ হয়ে গেছে। তো আমি এগুলাকে বড় করে দিলাম। কিভাবে একাধিক সফটওয়্যার বা টুলসের ভয়কে জয় করা যায়, ভয়কে জয় করা যায়, এটা এখানে শেষ। তো আমি এখান পর্যন্ত এসে ওপাসিটিতে কি ফ্রেম দিব, এবং 1 2 3 4 5 6 7 8 ফ্রেম পরে গিয়ে এটা দিয়ে দিব 0। এখন এইখানে হচ্ছে আমি আরেকটা পয়েন্ট বলতেছি, সো সেই পয়েন্টটা আনবো। এখানে অলরেডি যেই টেক্সটের লেয়ারটা আছে এটাকেই ডুপ্লিকেট করলাম, দেন এখানে বসাই দিলাম। এবার একটু শুনবো যে পয়েন্টটা কি বলে, দেন সেই অনুযায়ী এটা লিখে দিব। কিভাবে অডিয়েন্স সাইকোলজি দেখেন এখানে কিন্তু প্লে হওয়ার সময় কেমন ভাবে জানি প্লে হয়েছে, তাই না? অ্যাকচুয়ালি রিয়েল টাইম যেটা হচ্ছে 1 সেকেন্ডে 24 বা 29 ফ্রেম প্লে হওয়ার কথা, তো এইখানে প্রবাবলি অনেক কম ফ্রেম প্লে হয়েছে। 1 সেকেন্ড অনেক কম ফ্রেম প্লে হয়েছে, যে কারণে হচ্ছে এরকম একটু ডিস্টর্টেড মনে হয়েছে। তো আমার পিসির কনফিগারেশন আল্লাহর রহমতে ভালো, যদিও এই মুহূর্তে জিপিইউ ইউজ করতেছি না আমি, বাট আমার প্রসেসর হচ্ছে কোর i9 14 জেনারেশন, আর হচ্ছে র্যাম আছে এই মুহূর্তে 64 জিবি, যদিও আমি কিছুদিন আগে একটা 28 জিবি র্যাম ইউজ করতাম। যাই হোক, জিপিইউ ছাড়াও যেই প্রসেসর আছে সেটা ভালো, খারাপ বলা যায় না, কিন্তু এরপরেও এই জিনিসটা ফেস করতে হয়। সো আপনাদের যাদের আরো লোয়ার কনফিগারেশন ইউজ নিয়ে কাজ করবেন, তাদের তো এটা আর একটু বেশি ফেস করতে হবে, একটু রিয়েল টাইমে প্লে হবে না। কিন্তু এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার দরকার নাই, আপনি আসলে মাইন্ডসেট ওভাবে চিন্তা করেন, ওভাবে রেডি করে নিয়েন যে এইরকম ইস্যু হবে, এবং এগুলো আসলে একটু ধৈর্য ধরে ফেস করতে হবে। উইনিং ভিডিও বানানোর কথা বলতেছি, তো এটা আমি লিখে দিই। অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই উইনিং ভিডিওটা আবার কি? উইনিং ভিডিও বলতে ধরেন একটা ভিডিও যেই উদ্দেশ্যে বানানো সেই উদ্দেশ্যটাও পূরণ করতে পারতেছি কিনা এটা আমি বুঝাইছি। কিভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে বুঝে তার পারপাস অ্যাচিভ হয় এই ধরনের ভিডিও বানিয়ে দেওয়া যায়। আচ্ছা, বেসিক্যালি এই পয়েন্ট আর এই পয়েন্ট একই। যাই হোক, আমার স্ক্রিপ্টটা একটু খেয়াল করে করা উচিত ছিল, এটা বাদ দিয়ে দেওয়া উচিত ছিল। আবার অনেক সময় স্ক্রিপ্টে যদি মনে হয় যে স্ক্রিপ্টে একটা জিনিস বেশি বলে ফেলছি, ওটা দরকার নাই, এটা কিন্তু আমি চাইলে এখানে রাফ কাট থেকে ফালাই দিতে পারি। তো যাই হোক, আমি যেহেতু রেন্ডার করে ফেলছি, আমি ওই দিকে আর না যাই, আমি রাখি এটা যায় আপাতত। কিভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে বুঝে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও ভিডিও বানানো যায়, কিভাবে ক্লায়েন্টের
কিভাবে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টকে বুঝে তার পারপাস অ্যাচিভ হয়, এই ধরনের ভিডিও বানিয়ে দেওয়া যায়। সো এই পয়েন্টটা এতটুকু আমি এই জন্য স্ট্রেচ করে দিলাম এবং এটাও স্ট্রেচ করে দিলাম। ভিডিও বানিয়ে দেওয়া যায় কিভাবে লোকাল মার্কেটে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে হাই টিকিট। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের এমনিতেও জানার জন্য একটা বিষয় আর কি। সেটা হচ্ছে যে এখানে আমি বলতেছি কিভাবে লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে হাই টিকেট ক্লায়েন্ট পাওয়া যায়। এগেইন এই লাইনগুলো একটু বেটার হইতে পারতো, আমি আপাতত একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি, সো একটু কম চিন্তা করতেছি, এই জন্য এভাবেই রেখে আগাইতে চাই। কিন্তু আমি এই জিনিসটা একটু এক্সপ্লেইন করবো আপনাকে যে এই যে লোকাল ক্লায়েন্ট আর লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে হাই টিকেট ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা, এই আজকেও ফেসবুকে আমি দেখতেছিলাম যে একটা গ্রুপে লিখছে যে লোকাল মার্কেটটা নাকি একদম নষ্ট হয়ে গেছে, 500 টাকা 1000 টাকায় মানুষ ভিডিও চায়। এবং মজার বিষয় হচ্ছে যে এই ট্রেইলারটা দেখার পরে একজন আমাকে ইনবক্সে নক দিছে, যে জিজ্ঞেস করতেছে আমি ভিডিও বানাই কিনা। তো আমি জিজ্ঞেস করছি যে আপনার স্যাম্পল দেন, আপনার বাজেট কত সেটা বলেন, আপনার কত দিনের মধ্যে ভিডিও লাগবে সেটা বলেন। তো সে জিনিসগুলো দিছে, একটা স্যাম্পল ভিডিও দিছে, বাজেট রেঞ্জ বলছে, আর হচ্ছে কত, ও জিজ্ঞেস করছে যে আমার কত দিন লাগবে বানাইতে। তো বাজেটটা বলছে কত, 1500 টাকা থেকে 2000 টাকা ওর বাজেট একটা অ্যাড এর জন্য। এরকম আসলে আসবে, এটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নাই। মার্কেটে যে কিনতে যায় সে সবসময় চিন্তা করে, চেষ্টা করে যেন কম টাকায় কিনতে পারে, আর যে বেচতে যায় সে সবসময় চেষ্টা করে যেন বেশি দামে বেচতে পারে। আমরা তো সবসময় এগুলোর মধ্যে থাকি, আমরা এগুলো কাজ করি, শিখি, চেষ্টা করি। আমাদের জন্য জিনিসটা যত চিন্তা করা সহজ, ক্লায়েন্টের জন্য এত সহজ না। তো ওর তো ধারণা নাই আসলে ভিডিও কেমন দাম হইতে পারে, তো সে তার একটা নর্মাল কনসেপ্ট থেকে বলতে পারে 500 টাকা 1000 টাকা। ওর যদি ধারণা না থাকে আপনার বলা উচিত, বোঝানো উচিত। তো এটা নিয়ে হচ্ছে ফ্রাস্ট্রেশন প্রকাশ করার প্রয়োজন নাই আমার মনে হয়। আপনি ক্লিয়ারলি আপনার মেসেজটা দিয়ে দিলেই হইল। তো যে মানুষটা আমাকে নক দিয়ে বলছে যে 1500 থেকে 2000 টাকা ওনার বাজেট, তো আমি ওনাকে বলে দিছি যে আমি 20,000 টাকার নিচে কাজ করি না, প্রজেক্ট করি না, শেষ। তো আমাকে উত্তর দিচ্ছে আচ্ছা আমার ধারণা ছিল না। তো ঠিক আছে, এখানে মামলা ডিসমিস। তো এখন তার একটা ধারণা হয়ে গেল না ওই মানুষটা। তো এখন পরবর্তীতে তার হয়তো বাজেটটা এখন নাই, যাই হোক, এটা যেহেতু এখন সে শুনছে জানছে, পরবর্তীতে সে হয়তো আরেকটু ম্যাচিউর যখন হবে, তার বিজনেস তার কোম্পানি ম্যাচিউর যখন হবে, সেও একটু বড় হবে, একটু টাকা পয়সা জমবে, তখন সে গিয়ে আবার চিন্তা যখন করবে তখন এটা মাথায় রাখবে যে হ্যাঁ, এই একটা আমি যদি আমার কোম্পানির জন্য অ্যাড বানাইতে চাই আমার হয়তো এই 20 25 30 হাজার টাকা বাজেট অ্যাটলিস্ট থাকা লাগবে, তাই না? এই অডিয়েন্স ক্লায়েন্টকে এডুকেট করা কিন্তু আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। কেমন? ক্লায়েন্ট বলল যে ভাই আপনি 500 টাকায় দিবেন, তো আপনি রাগ করে ওরে কিছু বললেনই না, ব্লক করে দিলেন, কিংবা আপনি রাগ করে ওরা একটা গালি দিয়ে দিলেন বা একটা অপমানসূচক কথা বললেন, তাহলে তো কি হবে? ও এডুকেটেড হইলো না, ও আসলে একটা জিনিসের প্রপার দাম সম্পর্কে জানলো না মানুষটা। তো উল্টা সে ভাববে যে আপনি হয়তো খারাপ, এই জন্য আপনি এমন আচরণ করছেন। এটা না করে সুন্দর মতো বলে দেওয়া উচিত যে ভাই তুমি 500 টাকা বলছো, ভালো, আমি খুব খুশি হয়েছি যে তুমি আমার কাছে আসছো, কিন্তু আসলে আমি 5,000 টাকার নিচে কোনো ভিডিওতে কাজ করি না, বা আমি 10,000 টাকার নিচে কাজ করি না, বা 50 বা 1 লাখ, যেটা যেই বাজেট আপনি ইউজুয়ালি কাজ করেন, বললেন এত টাকা আমি হচ্ছে মিনিমাম চার্জ করি, শেষ। এখানে ফ্রাস্ট্রেশনের কিছু নাই। তো যেটা বলতেছিলাম যে হাই টিকেট পাওয়া, হাই টিকেট ক্লায়েন্ট বলতে বোঝায় যেসব ক্লায়েন্ট বড় অ্যামাউন্টের টাকা দেয়, যেমন 20,000 টাকা 50,000 টাকা, এগুলোকেও আসলে হাই টিকেট ক্লায়েন্ট বলা যায় না, এগুলো নর্মাল। হাই টিকেট ক্লায়েন্ট বলতে আমি যেটা আমার কাছে মনে হয় 1 লাখ টাকা কিংবা এর বেশি টাকার যে সমস্ত প্রজেক্ট পাওয়া যায় ক্লায়েন্টরা দেয়, সেগুলোকে হাই টিকেট ক্লায়েন্ট বলা যেতে পারে। একটা কমন কনসেপ্ট আছে যে হাই টিকেট ক্লায়েন্ট হচ্ছে শুধু ইন্টারন্যাশনালে পাওয়া যায়, এটা এটা কমপ্লিটলি ভুল একটা ধারণা।
আমাদের দেশে লোকাল মার্কেটেও অসংখ্য হাই টিকেট ক্লায়েন্ট আছে, কিন্তু ওরা কারা ম্যাক্সিমাম মানুষ আমরা এটা জানি না। এবং ওরা কারা জানলেও এরপরে ওদের কাছে পৌঁছাবো কেমনে সেটা আমরা অনেকেই জানি না। তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি অনেক হাই টিকেট ক্লায়েন্টের সাথে কাজ করে আসছি, আমি নাম বলছি এই ট্রেইলারের শেষে। তো অবভিয়াসলি আপনি নাম শুনলেই বুঝবেন যে এরা এই সমস্ত নামওয়ালা যেই ক্লায়েন্টরা আছে তারা তো আসলে 500-1000 টাকার কাজ করাবে না। মজার ব্যাপার, আপনি যদি তার কাছে যান, কাছে গিয়ে যদি বলেন যে আমি এই ভিডিওটা 10,000 টাকায় বানাই দিব, 5,000 টাকায় বানাই দিব, 500 টাকায় বানাই দিব, বা 20,000 টাকা দেখা যাবে কি ওরা আপনারা কাজই দিবেন না, আপনাকে ভরসাই করবে না, চিন্তা করবে যে আপনি কাজই পারেন না। ঠিক আছে, তো এরকম ক্লায়েন্ট বাংলাদেশে আছে এবং অনেক আছে। তো ওই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমি ডিসকাস করবো। যাই হোক, আবার টিউটোরিয়ালে ফিরে আসি। যায়। সরি, মাঝে একটু আসলে গ্যাপ পড়ছে, তো আমি মনে হয় কোথাও একটু ভুলে সেম নাম দিয়ে ফেলছি। যাই হোক, এটা ফিক্স করে আমি আবার নিয়ে আসলাম এবং এখানে ভয়েসটা ফালাই দিলাম। অলসো এখানে আরেকটা ফুল বলছে কি, যে মেইন যে ফুটেজটা আছে এটাকে আমি সরাই নেই, এটাকে আমি সরাই দিই। সরাই বলতে হচ্ছে আমি ভিজিবিলিটি অফ করে দিলাম। এন্ড অলসো এটার স্কেল ভ্যালুটা 200 দিয়ে দিব এবং একটু ভয়েসটাকে মিলাই দিব আমি, মানে ভয়েসটার সাথে এই অ্যানিমেশন, এই টেক্সটের অ্যানিমেশনটা মিলাই দিব। এইখানে আরেকটা কাজ বাকি একদম লাস্টে, সেটা হচ্ছে যে আমি যেই আমার বিভিন্ন প্রজেক্ট ক্লায়েন্টের নাম বলতেছি ওই জিনিসগুলো দেখানো। সো এখানেও আমি এই অংশটুকু রেন্ডার করে নিব। আর শুধু ইউনিলিভারের গল্প না, ঢাকা সিটি কর্পোরেশন, হামদর্দ দ্রু আফজা, কেয়ার বাংলাদেশ, ব্র্যাগ, 10 মিনিট স্কুল, এন্ডিং সিন স্টুডিও, সাইকো স্টুডিও, অ্যানিমেটেড শর্ট ফিল্ম টুমোরো সহ হাজার হাজার ক্লায়েন্ট, প্রজেক্ট, অফিস। এতটুকুর মধ্যে বেসিক্যালি ক্লায়েন্ট প্রজেক্টের নাম বলা হয়েছে কিছু, তো এতটুকু আমি হচ্ছে আলাদা রেন্ডার করে নিব। তো রেন্ডার হয়ে গেছে, চলেন আমরা এখানে চলে আসি। কন্ট্রোল এন দিয়ে নতুন একটা প্রিকম করলাম। এইখানে আমাদের সিন সিক্স যেটা রেন্ডার করে সেটা নিয়ে আসবো, কিন্তু ওই যে নামের কি যেন একটা মিসম্যাচ হয়েছে না, তো এটাকে রিকভার কেমনে করব বুঝতেছি না। তো একটা কাজ করি, আমি এটা সিন 7 করে দিলাম, তাইলে যে গিয়ে যেটা হবে, এই যে আমার কম্পের নামটা কম্পের নামটা আর এটা মিল থাকবে, বুঝছেন? এটাই আর কি বেনিফিট। সো আমি একটু নামটাকে চেঞ্জ করে দিছি। এন্ড এই জায়গাতেও আমি আসলে এটা ফলো করব, আমি যখন ক্লায়েন্টের নামগুলো বলতেছি এই স্টাইলটাই ফলো করব। সো এইখানে আমি দিব যে, তো এই ক্ষেত্রে আমি এইখানে কোর্স বেনিফিটস বাটন যেটা আছে এইটুকু সরাই ফেলি। এবং এটা আমার এই সিনে লাগবে না, যে জন্য ডিলিটও করে দিলাম। অলসো এই টেক্সট গুলাও লাগবে না এখানে, আমার লাগবে এতটুকু পার্ট। তো এখানে কি করব, আমি যখন যেই কোম্পানির নাম বলতেছি, যেই কাজগুলো আমি করছি সেগুলোর লোগোটাই আমি এখানে দেখাবো, আর নিচে ওই রিলেটেড একটা ভিডিও দেখাবো। সো এটা কিভাবে করা যায়? আর শুধু ইউনিলিভারের গল্প না, ঢাকা সিটি আচ্ছা, আর আরেকটা কাজ যেটা করতে হবে, এটা একটু পিছাই দিতে হবে টোটাল জিনিসটা। কল্পনা, ঢাকা সিটি কর্পোরেশন। সেখানে ঢাকা সিটি কর্পোরেশনের কথা বলতেছে, আমি এটার একটা লোগো দিয়ে দিব। ওয়েল, সিটি কর্পোরেশনের লোগোটা এখানে ইলাস্ট্রেটর ফাইলে আছে, এটাই নিয়ে যাই। কি যেন একটা লেখা আছে নিচে দিয়ে না? আচ্ছা, কি করা যায়, এটাকে আমি মাস্ক করে ফেলবো।
সিটি কর্পোরেশনের মূলত আমি দুইটা কাজ করছিলাম। একটা হচ্ছে অযান্ত্রিক যানবাহন, মানে রিক্সা, সাইকেল, ভ্যান, সরি সাইকেল না, রিক্সা, ভ্যান, যেগুলোর মধ্যে মোটর নাই আর কি। এই এইগুলা যে লাইসেন্স দেওয়ার একটা প্রক্রিয়া, এই লাইসেন্সের প্রক্রিয়াটা নিয়ে একটা এক্সপ্লেইনার ভিডিও বানাইছিলাম। আর এর পরবর্তীতে আরেকটা কাজ করছিলাম, সেটা ছিল ফজলে তাপস যখন মেয়র ছিল, তো তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে হচ্ছে একটা বানাইছিলাম। এখানে লোগোটাকে আমি এই বেসিক ট্রানজিশনটা দিয়ে দিই, যে জাম্প করে আসবে অ্যাঙ্কর পয়েন্ট থেকে। ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশন ওকে, শেষ এটা এখানে। যেহেতু আমি কয়েকটা নাম টানা বলে যাচ্ছি, তো আমাদেরকে আসলে মানে একটা ভিডিও আসার পর সেটাকে আউটের সুযোগ তেমন একটা দেওয়া সম্ভব না। ওকে, আচ্ছা এই লোগোটাতে সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে ওই যে একটা বর্ডার আছে প্রবাবলি। সো আমি এখানে পেন টুল নিয়ে এটাকে মাস্ক করে ফেললাম, বর্ডারটা চলে গেল। এবং এখানে আরেকটা ছোট ঝামেলা আছে হামদর্দের এই এই লোগোটার ক্ষেত্রে, সেটা হচ্ছে মাঝে ময়ের মধ্যে একটা সাদা রয়ে গেছে। এটা মেইন ট্রেলারেও দেখবেন এই ভুলটা রয়ে গেছে। কেমনে এটা রিমুভ করি বলেন তো? আচ্ছা, এটাও মাস্ক করি। মানে এই কাজগুলো আসলে ফটোশপে করা হয়, ফটোশপে যাইতে এখন আমার আলস্য লাগতেছে, অলস লাগতেছে, তো এই কারণে এখানেই করে ফেলি। ঢাকা সিটি কর্পোরেশন হামদর্দ দ্রুয়াজা কে এরপরে বলতেছি কেয়ার বাংলাদেশ। কেয়ারটা এই যে কেয়ার বাংলাদেশ, যারা চিনেন না তাদের জন্য বলি, এটা অনেক বড় একটা এনজিও প্রতিষ্ঠান। মূলত আমি যখন এন্ডিং সিন স্টুডিওতে ছিল না, সরি, আমি একটা এজেন্সিতে ছিলাম, আমার একটা নিজস্ব একটা টিম ছিল যখন কাজ করতাম, তখন হচ্ছে এন্ডিং সিন স্টুডিওর সাথে কোলাবোরেশন করে এই কাজটা আমি করছিলাম। কেয়ার বাংলাদেশ ব্র্যাক ব্র্যাক তো আশা করি আপনারা সবাই চিনেন, ওদের কাজও করা হয়েছিল আমার। ব্র্যাক 10 মিনিট 10 মিনিট স্কুল হচ্ছে আমার বর্তমান অফিস। আমি এখন 10 মিনিট স্কুলে জব করি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি এখানে। তো বেসিক্যালি এখানে আমার কাজ হচ্ছে মোশন ডিজাইনিং এর যেই সেক্টরটা আছে, যেই সাইডটা আছে, ওই সেগমেন্টটা কে লিড করা। অন হ্যান্ড কাজ করি, অ্যান্ড অলসো টিম ম্যানেজমেন্টের যে বিষয় আছে ওইখানে হচ্ছে কাজ করি। দুইটা রোল এখানে প্লে করি আমি। অ্যান্ড অলসো আমি এই প্রতিষ্ঠানে আছি, জব করতেছি 3 বছর হয়ে গেছে অলমোস্ট, আর 1 মাস মনে হয় বাকি আছে। স্কুল এন্ডিং সিন স্টুডিও 3 মাস হইতে আর 1 মাস বাকি আছে। মিনিট স্কুল এন্ডিং আচ্ছা, টাইমিংটা মনে হয় একটু চেঞ্জ হয়ে গেছে। ব্র্যাক 10 মিনিট ব্র্যাক 10 মিনিট স্কুল এন্ডিং আচ্ছা, এখানে এন্ডিং সিন স্টুডিওর কথা বলা হচ্ছে। এন্ডিং সিন স্টুডিও হচ্ছে আমার প্রিভিয়াস অফিস, মানে 10 মিনিট স্কুলে জয়েন করার আগে আমি এখানে ছিলাম। ওদের লোগোটা পাই নাই, জন্য ফেসবুক থেকে নিছি।
জানি না মামলা টামলা করে দিবে কিনা। লোগো লোগো কেউ ইউজ করতে গিয়ে যদি একটু চেঞ্জ করে ফেলে তাহলে কি প্রতিষ্ঠান মামলা করে দেয় কিনা বা করতে পারে কিনা, কেউ জানলে একটু আমাকে জানায়েন। কারণ এখানে যে লোগো গুলো ইউজ করছি এইগুলা তো আসলে কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে, এন্ডিং সিন স্টুডিও, যেহেতু আমি অরিজিনাল সোর্স থেকে নিতে পারি না। এন্ডিং সিন স্টুডিও, সাইকো আচ্ছা, সাইকো স্টুডিও হচ্ছে আমার এরও আগে স্টুডিও, এন্ড সাইকো স্টুডিওটা অ্যাকচুয়ালি 3D অ্যানিমেশন আর ভিএফএক্স নিয়ে কাজ করে। তো আমার যাত্রা শুরু হয়েছিল এই ইন্ডাস্ট্রি, এই সেগমেন্টে আমি আসছিলাম সত্যি কথা বলতে 3D অ্যানিমেশন দিয়ে। আমার প্রথম অফিস ছিল, এটা প্রথম কোম্পানি মানে অ্যানিমেশন এর ক্ষেত্রে আর কি। এমনিতে আমি এর আগে হচ্ছে ইঞ্জিনিয়ার ছিলাম, মানে ট্রিপলি থেকে পড়াশোনা শেষ করে আমি ইলেকট্রিক্যাল ফিল্ডে জব করছি কিছুদিন, পরে ভালো লাগে নাই দেখে এখানে সরে আসছি। বাই দ্য ওয়ে, আমার এই গল্প থেকে কেউ উৎসাহী হয়ে এভাবে চেঞ্জ করবেন না হুটহাট করে। আমি শিফট করে আসতে পারছি কারণ হচ্ছে আমার এসব নলেজ আগে থেকেই ছিল, ভার্সিটিতে পড়া অবস্থাতেই আমি অলরেডি এগুলাতে মোটামুটি এক্সপার্ট ছিলাম এই সমস্ত কাজকর্মে। যখন ভার্সিটি শেষ হয় দেন আমি জব করছি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে 6 মাস। দেন দেখি ভালো লাগতেছে না, পরে ভাবলাম যে আরেকটা স্কিল আছে ওইটা দিয়ে একটু ট্রাই করি। পরে ওই স্কিল যেটা আছে 3D অ্যানিমেশন স্কিল ছিল তখন, তো ওইটা দিয়ে হচ্ছে আগাইছি আর কি। স্টুডিও, সাইকো স্টুডিও, অ্যানিমেটেড শর্ট ফিল্ম, এবং সাইকো স্টুডিওতে থেকে করা একটা প্রজেক্ট, সেটার নাম হচ্ছে টুমোরো। যদি আমি একদম শেষ পর্যন্ত থাকতে পারি না, এই টুমোরো ফিল্মটা হয়েছিল প্রায় 2.5 বছর ধরে, এটার অ্যানিমেশনের কাজ চলতেছিল। বাট আমি সাইকোরে ছিলাম 1.5 বছরের মতো জব করছি। তো মোটামুটি 50% টাইমস পর্যন্ত আমি ছিলাম আর কি এই টুমোরো প্রজেক্টটাতে। ফিল্ম টুমোরো সহ হাজার হাজার ক্লায়েন্ট প্রজেক্ট। এরপর আবার এগুলো হচ্ছে ওপাসিটি কমে গিয়ে চলে যাবে, এটা আমরা প্রিমিয়ার প্রতি করব। সিটি কর্পোরেশন, হামদর্দ দ্রু আফজা, কেয়ার বাংলাদেশ। ওকে, আমি লোগোর বিষয়টা সেট করে ফেলছি। এখন আরেকটা জিনিস আছে, ওইটা আমি একটু শর্টকাটেই দেখাই, ফুল না দেখাই। সেটা হইলো আমি ভিডিওগুলো দেখাইতে চাই। কোম্পানির লোগো দেখাইছি কিন্তু এই কোম্পানিতে কোন ভিডিও করছে সেটা দেখাইতে চাই। তো সেটা আমি নিচে এভাবে টিউব আকারে দেখাবো, এরকম টিউবের মধ্যে থাকবে। এটার মধ্যে আমি ওভারশুট ইফেক্টটা দিয়ে দিলাম। সো ঢাকা সিটি কর্পোরেশন, হামদর্দ কেয়ার বাংলা। আচ্ছা, এগুলা যদি দেখাইতে চাই তাহলে আমার লোগো গুলাকে প্লাস ওই যে দুইটা দাগ আছে, দাগ দুইটাকে একটু উপরে উঠাইতে হবে। অলসো যে কালো লেয়ারটা সেটাকে উপরে উঠাইতে হবে। আর শুধু ইউনিলিভারের গল্প না, ঢাকা সিটি কর্পোরেশন, হামদর্দ দ্রু আফজা, কেয়ার বাংলাদেশ, ব্র্যাগ, 10 মিনিট স্কুল। হামদর্দটা ওভারল্যাপ করে, হামদর্দটাকে একটু ছোট করে দিতে পারি। লিভারের গল্প না, ঢাকা সিটি কর্পোরেশন, হামদর্দ দ্রু আফজা, কেয়ার বাংলাদেশ, ব্র্যাগ, 10 মিনিট স্কুল। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জায়গাগুলোতে আমার ভিডিও দেখাইতে হবে। আমি দামি কিছু ভিডিও দিয়ে দেখাই, হ্যাঁ। আচ্ছা, এটা একটা আছে নিজের এনাপুর জন্য করছিলাম এটা। বাই দ্য ওয়ে, মিলবে না, এই আমি লোগোর সাথে কাজটা মিলবে না, বাট আমি প্রসেসটা দেখাই, আপনারা আশা করি বুঝবেন। এখানে নিয়ে আসলাম, এটা ভালো মতো দেখেন। আমি এটা একটাই করব, বাকিগুলোর জন্য করব না, হ্যাঁ। আপনারা একটা প্রসেস দেখে আশা করি বুঝে নিতে পারবেন। এই ভিডিওটাকে আমি আলফাম্যাট করে দিব এই লেয়ারটার সাথে। সিটি কর্পোরেশন,
And, আমি যদি এই ইফেক্টটা চাই, ঢাকা সিটি কর্পোরেশন ভিডিওটা স্থির হয়ে আছে, দেখেন ভিডিওটা কিন্তু ফিক্সড হয়ে আছে, কিন্তু ভিডিওটা আসার সময় এর বর্ডারটা কিন্তু ছোট বড় হচ্ছে। এটা যদি চাই তাহলে আমরা রাখতে পারি, আর যদি চাই যে না এরকম না চাই না, আমি চাই যে ভিডিওটা এরকম ছোট বড় করে লাভ টাভ দিয়ে আসবে, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আলফামেটের পাশাপাশি ভিডিওটাকে প্যারেন্টও করে দিতে হবে ওর প্লেস হোল্ডারের সাথে, ওই যে লাল রঙের যে ইয়াটা বানাইছিলাম ওটার সাথে। ঢাকা সিটি কর্পোরেশন এইভাবে হবে আর কি। হ্যাঁ, ঢাকা সিটি কর্পোরেশন হামদর্দ দ্রু আফজা। তো বাকিগুলোর সাথে এভাবে আমি বিভিন্ন ভিডিও অ্যাসোসিয়েট করে দিতে পারি, তাইলে ভালো দেখাবে। আর এই জায়গাতে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে এই যে ভিডিওটা আছে এখানে একটা ভেনেশিয়ান ব্লাইন্ড ইফেক্ট দিয়ে দিছি। ভেনেশিয়ান ব্লাইন্ড ইফেক্টটা হচ্ছে ভিডিওর উপর দিছি, তাইলে এই ভিডিওটার মধ্যে কিছু দাগ পড়বে, এবং এটা পড়লে একটু মনে হবে যে একটু ভিডিও ভিডিও। আচ্ছা, আর হচ্ছে আপনি যদি চান তাহলে পিছনে যদি চান যে সাদা সাদা দাগ দিতে, তো এই প্লেস হোল্ডারটারই হচ্ছে আমি ইয়া করলাম আর ডুপ্লিকেট করলাম, নিচে বসাইলাম, দেন এই প্লেস হোল্ডারের কালারটা সাদা করে দিই, তখন হচ্ছে দাগগুলো সাদা সাদা মনে হবে। তো একটু দেখি এটা কেমন দেখাচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশন হামদর্দ এখন দাগ যদি আপনি বড় ছোট করতে পারেন, ওইটা কিন্তু এই যে ভেনিশিয়ান ব্লাইন্ড থেকে করতে পারেন চাইলে, যদি দরকার মনে করেন আপনি। হামদর্দ দ্রু আফজা কেয়ার বাংলাদেশ ব্র্যাগ 10 মিনিট স্কুল এন্ডিংস ইন স্টুডিও। ঠিক আছে, তো এইভাবে করে এখানে বাকি ভিডিওগুলো দিয়ে দেওয়া যাবে। আমি আর এইটা কাজটা না করি, আমি সেভ দিলাম এবং প্রিমিয়ার প্রোতে গিয়ে এই পার্টটুকু ইম্পোর্ট করে দিব। যে মেইন ফুটেজটা এটা লাগবে না, অফ করে দিই। এটার ভ্যালুটা দিয়ে দিব 200। মিলছে? নিচে লাগতেছে নাকি? আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে একটু নিচে পড়ে আছে, তো আমি এটা একটু বড় করে উঠাই দিতে চাই। ওহো, আমার মুখের উপর পড়ছে না। আর শুধু ইউনিলিভারের গল্প না, আর শুধু ইউনিলিভারের গল্প না, ঢাকা সিটি কর্পোরেশন হামদর্দ দ্রু আফজা কেয়ার বাংলাদেশ ব্র্যাগ 10 মিনিট স্কুল এন্ডিংস ইন স্টুডিও সাইকো স্টুডিও অ্যানিমেটেড শর্ট ফিল্ম টুমোরো সহ হাজার হাজার ক্লায়েন্ট। তো এগুলো যখন শেষ হয়ে যাচ্ছে তখন আমি ওপাসিটিতে কি ফ্রেম দিয়ে দিব, তাহলে এটা সুন্দর মতো এসে আবার সুন্দর মতো চলে গেল। হাজার হাজার ক্লায়েন্ট প্রজেক্ট অফিসের গল্প আছে আমার ঝুড়ি। নাইস, টাইপোগ্রাফির কাজটা শেষ। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব দ্বিতীয় ধাপে, যেখানে আমরা করব আইকন নিয়ে কাজ করব। ওকে, তো আমরা আবার প্রথম থেকে গো থ্রু করবো এবং যেখানে যেখানে মনে হবে আইকন দেওয়ার দরকার সেখানে সেখানে আমরা আইকন গুলো বসাবো। ওকে, তো চলেন এবার আমরা আইকনের কাজগুলো শুরু করি। আমাদের এখানে আপনি যদি কেবলমাত্র ক্যাপকাট নির্ভর এমনকি শুধুমাত্র প্রিমিয়ার প্রো নির্ভর এডিটিং করার চেষ্টা করেন, তাহলেও টের পাবেন পদে পদে হাজারো বাঁধা। সো এতটুকুর মধ্যে আমি আইকনের অ্যানিমেশন করব, সো এটুকু আমি আলাদা করে রেন্ডার করে নিচ্ছি। এন্ড প্রসেসটা কিন্তু সেমই থাকবে টাইপোগ্রাফির সময়, যে এরকম আমরা রেন্ডার করে নিয়ে আফটার ইফেক্টসে রাখতাম, এরপরে ওখানে কাজ করতাম, ওই কমটা নিয়ে আসতাম প্রিমিয়ার প্রো, এখানেও সেমই করব। এখানে আসলাম, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা খুলবো, সিন 8 animation। আপনি যদি কেবলমাত্র ক্যাপকাট সো এইখানে ক্যাপকাট যখন বলতেছে ওর ইয়েটা দেখাবো আমরা, লোগোটা, বাট তার আগে আমি চাই যে এই লোগোটা একটা প্লেস হোল্ডারের মধ্যে আসুক। তো প্লেস হোল্ডারটা আমরা রেডি করি। এখানে দেখেন
গ্রেডিয়েন্ট দিলাম। এবং এটাকে আমি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এর ফিলটা অফ করে দিব, এবং স্ট্রোক যেটা আছে স্ট্রোকে এখানে ভ্যালু দিয়ে দিবি 3। এটাকে স্লিক লাগবে, আর একটু ছোট করা দরকার আসলে, 1.5। ঠিক আছে। এন্ড আমি এই যে লেয়ারটা আছে এখানে একটা ইফেক্ট দিব। সো এখানে আমি একটা ব্লার ইফেক্ট দিলাম, এবং এটার যেই ট্রান্সপারেন্সিটা সেটা একটু কমাই দিতে পারি। এন্ড অলসো আমি একটা লাইট দিব, LIGHT সিসি লাইট সুইপ নামে একটা, এই যে সিসি লাইট সুইপ, এটা দিয়ে দিব এই নিচের লেয়ারটাতে। তো এখানে একটা বার আছে, এই বারটা নিয়ে আপনি অ্যানিমেশন করতে পারবেন। তো অ্যানিমেশনের আগে আমি লাইটটা কেমন চাই ওই জিনিসটা ফিক্স করতে পারবো। যেমন উইডথ এখানে 52 আছে, আমি কমাইতে পারি বা বাড়াইতে পারি। এভাবে দেই 40। সুইপ ইন্টেন্সিটি, সুইপ ইন্টেন্সিটিটা এখানে আমরা 30 দিয়ে দিলাম। এইজ ইন্টেন্সিটি ওকে, এইজ ইন্টেন্সিটিটা 100 দিলাম। এইজ থিকনেস আমাদের ফুল ফ্রেমে দেখা উচিত, তাইলে আরো বেটার বুঝতে পারবো। এটা 2 দিয়ে দিলাম। আপনি চাইলে লাইটের কালারটা চেঞ্জ করতে পারবেন। একটু বড় করে দিই 80। ওকে, এবারে হচ্ছে যে আমি এটাকে অ্যানিমেশন যদি করতে চাই, একটা কাজ করতে পারি যে এটা অলওয়েজ হচ্ছে সোয়াপ করতে থাকবে। তো সেটার জন্য আমি এখানে সেন্টারে একটা ক্লিক করব, দেন এখানে ক্লিক করব, কি ফ্রেম দিয়ে দিলাম, তারপর ধরেন 10 20 ফ্রেম পরে এটাকে নিয়ে আসলাম এই কোণায়। ওকে, একটু ইউ চাপ দিব, তাহলে এগুলো দেখা যাবে কি ফ্রেম গুলা। আপনি যদি কেবলমাত্র দেন আবার 10 ফ্রেম পরে হচ্ছে আমি, সরি 20 ফ্রেম পরে আমি আবার ওদিকে নিয়ে যাব। তো এটা আমি যদি চাই সবসময় আসা যাওয়া করতে থাকবে। আপনি যদি কেবলমাত্র ক্যাপকাট নির্ভর অনেক ফাস্ট হয়ে গেছে, সো এটাকে একটু স্লো ডাউন করি। আপনি যদি কেবলমাত্র ক্যাপকাট নির্ভর এমনকি শুধুমাত্র প্রিমিয়ার প্রো নির্ভর এখানে আমরা লুপ আউট ডিউরেশনটা দিয়ে দিতে পারবো। আপনি যদি কেবলমাত্র ক্যাপকাট নির্ভর এমনকি শুধুমাত্র প্রিমিয়ার প্রো নির্ভর এখন এই টোটাল জিনিসটাকে আমরা একটা প্রি কম্পের মধ্যে ঢুকাই। লেটস এটা নাম দিলাম বক্স, এবং এটা অ্যাঙ্কর পয়েন্টটা মাঝ বরাবর এনে দিলাম। আপনি যদি কেবলমাত্র ক্যাপকাট নির্ভর এমনকি শুধুমাত্র তো বক্স এটা করে ফেলার পরে আমরা একটা কাজ করতে পারি, এটাকে 3D লেয়ার নিয়ে যেতে পারি, এবং আই গেস আমাদের একটু বড় করা উচিত।
আর প্রেস করে আমার কাছে মনে হয় এটা ঠিক আছে, তবে আমার একটা ইন ট্রানজিশন দিতে হবে। তো এটা কিভাবে করা যায়, এটা আমরা এইখানে এটাকে প্যারেন্ট করে দিব, লেয়ারটাকে সরি স্ট্রোকটাকে প্যারেন্ট করে দিব মেইন এটার সাথে। দেন 20 ফ্রেমে গিয়ে আমি স্কেলে কি ফ্রেম দিলাম, আর প্রথমে এসে এইটাকে 0 করে দিতে পারি। অনেক স্লো স্লো হয়েছে, রাইট? ফাস্ট করতে হবে। আমার মনে হয় একটু ফাস্ট করা দরকার। আপনি যদি কেবলমাত্র ক্যাপ আপনি যদি কেবলমাত্র আপনি যদি কেবলমাত্র ক্যাপ সো এই জায়গাতে একটা ক্যাপকাটের লোগো লাগবে। এই ক্যাপকাটের লোগোটা আমরা ভিতরে নিয়ে যাই, তাহলে কাজ করতে সুবিধা হবে। আলফরম্যাট করে দিলাম এটার সাথে। ক্যাপকাটটাকে মাঝ বরাবর আনলাম, এন্ড অলসো একটু ছোট করা যায়। ফাইন। এই দুইটাকে একসাথে ধরে কন্ট্রোল শিফট সি দিয়ে লোগো নামে সেভ করে ফেললাম। এখন আমি এটাকে বাইরে থেকে এখানে আনবো। তার আগে যদি দেখি যে এই লোগোটার কিন্তু কম্পোজিশনটা অনেক বড়, দেখছেন? তো আমাকে যেটা করতে হবে, ভিতরে ঢুকে এইখানে এটা দিয়ে ছোট করে ফেলতে হবে। ওকে, ছোট হয়ে গেছে। এমিটার অবস্থানটা আগে নির্ণয় করি, অবস্থানটা এখানে থাকতে পারে। অলসো একটু বড় লাগতেছে, ওভারঅল লোগোটা ছোট করতে পারি। এটা আমি একটু বাইরে গিয়ে দেখবো যে কেমন দেখাচ্ছে। ক্যাপকাটের কথাটা ঠিক এই জায়গাতে বলা শুরু করে, তো আমি এই কারণে ক্যাপকাটের এটা এখান থেকে আনার চেষ্টা করব। এটা দিতে পারি, লেফট লেফট সাইড থেকে ঢুকবে। তো দ্রুত আসতেছে, সো মার্কারটা পিছিয়ে দেই, তাহলে আস্তে আসবে। এন্ড এই যে বাইরে থেকে আসতেছে, এটা তো আমরা দেখতেছি, তো এটা যদি না দেখতে চাই তাহলে এটাকে আলফাম্যাট করে দিব এই বেসটার সাথে। সেখানে একটা প্রবলেম হচ্ছে, এটার হচ্ছে এটার মধ্যে ব্লার দেওয়া আছে, সিসি লাইট সুইপ আছে, এই দুইটা আসলে লাগবে না, এই দুইটা ডিলিট করে দিই। তখন জাস্ট এটার মধ্যেই ওকে আমরা দেখতে পারবো। প্লাস ওপাসিটি কম ছিল, ওপাসিটিটা বাড়াই দিই। এইবার ঠিক আছে, এখানের পরে এই লোগোটা বের হয়ে যাবে। এবং প্রিমিয়ার প্রো এর একটা লোগো ঢুকবে।
ওকে, এগুলো আবার মুখে মুখে বললাম না, অলরেডি জিনিসগুলো বলছি আমি অনেকবার। মেইন ট্রিলার এখানে একটা ট্রিম পাত আছে, এখান থেকে এসে এটার সাথে কানেক্ট হয়। আমরা এখানে আপাতত স্কিপ করি। আপনি যদি কেবলমাত্র ক্যাপকাট নির্ভর এমনকি শুধুমাত্র প্রিমিয়ার প্রো নির্ভর এডিটিং করার চেষ্টা করেন, তাহলেও টের পাবেন পদে পদে হাজারো বাধা। আচ্ছা, এতটুকুই। এখানে এখন আমাদের কিছু পলিশিং এন্ড স্টাইলাইজেশনের কাজ করতে হবে। তো মেইন ট্রিলারে দেখবেন যে এই ফুটেজটার মধ্যে এই জায়গাতে চ্যানেল শিফট করা হয়েছে। এই জন্য আমরা এই দুইটা লেয়ার ধরে কন্ট্রোল শিফট সি দিয়ে এই নামেটাই কম করলাম, দেন শিফট চ্যানেল দিলাম এবং এটা রেড থাকুক ফুল অফ, ফুল অফ। দেন ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে ফুল অফ দিলাম। নেক্সটটাতে টেক গ্রিন ফ্রম গ্রিন দিয়ে দিলাম এবং আবার ডুপ্লিকেট করে এটাকে ফুল অফ করলাম এবং লাস্টেরটায় ব্লু দিয়ে দিলাম। ঠিক আছে, এবং প্রথম দুইটাকে আমি এখন মোড থেকে গিয়ে অ্যাড দিয়ে দিব, তখন আবার আগেরটা পেয়ে যাচ্ছি। এবং এইখানে যে নিচের যেটা আছে এটাকে যদি একটু হালকা বামে নিয়ে যাই, তখন কিন্তু দেখেন এইচ গুলাতে কিন্তু সুন্দর একটা ইয়ে চলে আসছে। ঠিক আছে, তো দেখেন এটা কিন্তু এই যে কাপের দুই পাশে এই লাইনগুলো পাচ্ছেন, ল্যাপটপের এখানে একটা রেড পাচ্ছেন, এই লাইটের দুই পাশে দুইটা কালার পাচ্ছেন। এটা পুরাটুকু আসছে চ্যানেলটা শিফট করার জন্য। চ্যানেল শিফট করার আগে কিন্তু এই জিনিসটা ছিল না। এখানে আরেকটু যদি ডাইনামিক করতে চান, একটা কাজ করতে পারেন। এই যে বক্সটা আছে, বক্সটার মধ্যে হালকা একটা উইগল দিতে পারেন। এই যে আমি এখানে রাইট ক্লিক করে সেপারেট করে নিলাম। ওয়াই পজিশন যেটা আছে এখানে আমি উইগল দিয়ে দিতে পারি। কেবলমাত্র ক্যাপকাট নির্ভর এমনকি হালকা উপর নিচ করতেছে, এটাকে আমরা একটু ভ্যালুটা অ্যাডজাস্ট করে দিলে নির্ভর এমনকি শুধুমাত্র প্রিমিয়ার প্রো নির্ভর এডিটিং করার চেষ্টা করে। ওকে, আশা করি বুঝতে পারছেন এই থট প্রসেসটা। আমি যদি এখন এখানে আসি, সো আইকনের কাজটা এখানে হয়ে গেল। আমি যেটা করব, ভয়েসটা অফ করে এই জিনিসটাকে নিয়ে যাব। এটা হচ্ছে সিন 8 অ্যানিমেশন। রাইট ক্লিক, ইম্পোর্ট এক্স, এইটা, এটাকে এখানে নিয়ে আসবো। করা একটু কঠিন। আপনি যদি কেবলমাত্র ক্যাপকাট নির্ভর এমনকি শুধুমাত্র প্রিমিয়ার প্রো নির্ভর এডিটিং করার চেষ্টা করেন, তাহলেও টের পাবেন পদে পদে। এখানে অলরেডি আমরা দেখবো একটা ইয়া চলে আসছে, বিরল চলে আসছে অলরেডি এখান থেকে।
এইখানে আর আলাদা কিছু কাজ করতে হবে না, আমরা এটা এখানে রেখে সামনে আগে। পদে পদে হাজারো বাধা। আপনাকে জানতে হবে ক্যাপকাট, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, দাভিঞ্চি সহ সবকিছু, কারণ এক একটা সফটওয়্যার হাজারো বাধা। আপনাকে জানতে হবে ক্যাপকাট, প্রিমিয়ার। তো এইখানে আমি আবার সফটওয়্যার গুলোর নাম বলতেছি, তো ওগুলো আমি দেখাবো আমার পিছনে এখানে। একইভাবে এখানে যেভাবে বক্স করে দেখাইছি ওখানে বক্স করে দেখাবো, বাট এখানে আর বক্স গুলাকে ওভাবে বক্সের মধ্যে আদার যে ইফেক্ট গুলো দিছে ওই ইফেক্ট গুলো এখানে দিব না এই ক্ষেত্রে। তো এই পার্টের জন্য এটাকে আমি রেন্ডার করে নিচ্ছি। এইখানে আমি আগে যে বক্সের কাজটা করছি এই জিনিসগুলো নিয়ে আসলেই হবে। অলসো কালার মেইন ট্রেইলারে দেখবেন এটা সাদা আছে, আপনি কালার এটাও রাখতে পারেন, চাইলে সাদাও করতে পারেন, সমস্যা নেই, আমি এটাই রাখি। আর লাইট সুইপটা শুধু এখান থেকে সরাই দিতে চাই। আপনাকে জানতে হবে ক্যাপকাট, প্রিমিয়ার প্রো। আপনাকে জানতে হবে ক্যাপকাট, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, দাভিঞ্চি সহ। আপনাকে জানতে হবে ক্যাপ আপনাকে জানতে হবে আপনাকে জানতে হবে ক্যাপ আপনাকে জানতে হবে ক্যাপকাট। এইখানে ক্যাপকাট লোগোতে একটা গ্লো দিয়ে দিলাম। আপনাকে জানতে হবে ক্যাপকাট। আহ, আচ্ছা, তারপরে ক্যাপকাট লোগোতে গ্লো দেওয়ার পরে এখানে আরেকটা কাজ করা ছিল যে ও কন্টিনিউয়াসলি নড়াচড়া করতেছিল।
সো এই ক্যাপকাট লোগোটার মধ্যে আমি উইগল দিয়ে দিছি এবং এখানে যদি আসি তাহলে আমি উইগলটা এখানে দেখতে পাবো। আপনাকে জানতে হবে ক্যাপকাট প্রিমিয়ার প্রো গ্লো এর কালারটা ভালো লাগতেছে না, আমি কালারটা চেঞ্জ করে সাদা করে দিই। বাকিগুলোর জন্য সেম, এই তিনটা লেয়ার আমি ডুপ্লিকেট করি, উপরে সরাই, সে দিলাম, দেন হচ্ছে এখানে নিয়ে আসবো ক্যাপকাট প্রিমিয়ার প্রো, আবার ডুপ্লিকেট করে উপরে বসাই, এদিকে নিয়ে আসি। আফটার ইফেক্টস দা আফটার ইফেক্টস এর কথা বলতেছে এখানে, তারপরে আবার এখানে বলতেছে সবকিছু। দা ভিঞ্চির কথা। আপনাকে জানতে হবে ক্যাপকাট প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস দাভি জানতে হবে ক্যাপকাট কাট প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস দাভি আপনাকে জানতে হবে ক্যাপকাট প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস দাভিঞ্চি সহ সবকিছু। আপনাকে জানতে হবে ক্যাপকাট প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস দাভিঞ্চি সহ সবকিছু আফটার ইফেক্টস দাভিঞ্চি সহ আমি প্রথমে টাইমিংটা সেট করলাম, এখন আমি ইন্টারনালি চেঞ্জ গুলো করবো, লোগো গুলো চেঞ্জ করতে হবে, প্লাস আমাকে রোটো করে আমার পিছনে আসলে ওগুলো পাঠানোর ব্যবস্থা করতে হবে। একটা একটা করি। প্রথমে আচ্ছা একটা কাজ করি, লোগো গুলো চেঞ্জ না করি, আমি আসার ডিরেকশন গুলো চেঞ্জ করে দিই জাস্ট। আপনাকে জানতে হবে ক্যাপকাট প্রিমিয়ার প্রো দেখেন একটা এই পাশ থেকে আসতেছে, একটা উপর থেকে আসতেছে, আফটার ইফেক্টস বাম থেকে ঢুকলো, দাভিঞ্চি সহ নিচে থেকে ঢুকলো, এভাবে ডিরেকশন গুলো চেঞ্জ করে দিলাম। লোগোগুলো আমার কাছে ডাউনলোড করা নাই, সো লোগোগুলো আপাতত থাকুক, আমি প্রবাবলি প্রিমিয়ার প্রোটা করে দিতে পারি, ওইটা আছে। কাট প্রিমিয়ার প্রো প্রিমিয়ার প্রোটা আমরা এখানে করে দিব চেঞ্জ। তো চেঞ্জ করার আগে শুধু এটা মেনটেন করবেন যেন কমটা এখান থেকে ডুপ্লিকেট করা হয়। তো ক্যাপকাট লোগো যেটা আছে এটা ডুপ্লিকেট করলাম, দেন এটার নামটা চেঞ্জ করে আমি দিলাম পিআর লোগো, প্রিমিয়ার প্রো লোগো। দেন প্রিমিয়ার প্রো লোগো অবশ্য এখানে একটা ছিল আগে থেকে, এটাকে আমি আসলে এটাকে আমি ডুপ্লিকেট করি, পিআর লোগো 2। দেন এটাকে আমি অল্ট চাপ দিয়ে ধরে ক্যাপকাট লোগো এটার উপর এনে ছেড়ে দিব, তখন কিন্তু আপনি দেখবেন এটা বসে গেছে। কিছু অ্যাডজাস্টমেন্ট যেগুলা করা লাগবে সেগুলা করে ফেলতেছে, যেমন আউটার গ্লোটা আমি সেম কালার দিয়ে দিব, প্রিমিয়ার প্রোটা কাঁপতেছে না তাই না, তো এটা কাঁপার জন্য আমরা লোগোটাকে প্যারেন্ট করবো হচ্ছে এই এটার সাথে, এই যে এটার সাথে, দেন স্কেল আগেরটা কত দিয়েছিলাম যেন 4:4, প্রবাবলি 4:4 আপনাকে জানতে হবে ক্যাপকাট প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস দাভিঞ্চি সহ সব। বাকি দুইটা চেঞ্জ করলাম না, আশা করি আপনারা যেভাবে প্রিমিয়ার প্রোটা আমি চেঞ্জ করে দেখাইলেন সেভাবে করে ওগুলাও চেঞ্জ করতে পারবেন। আর পরবর্তীতে এখানে আমাকে রোটো করব,
হ্যালো হ্যালো। আচ্ছা, আমার এইখানে আসলে রোটো করতে গিয়ে কোনো একটা অদ্ভুত কারণে বারবার ফেইল করতেছে, হ্যাং হয়ে যাইতেছে, না ক্র্যাশ করতেছে আফটার ইফেক্টস। সো আমি এই পার্টটা একটু বাদ রাখি। আমি জাস্ট একটা ফ্রেম এখানে এভাবে পাইছি, আমি জাস্ট এই একটা ফ্রেম দিয়ে একটু জিনিসটা বুঝাই দিই, ডেমনস্ট্রেশনটা দিয়ে দিই, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন কাজটা কিভাবে করা যাইতে পারে। সো রোটো করে ফেলার পরে যেই যেই লেয়ারটার মধ্যে শুধু আমি আছি সেটাকে রাখবো উপরে, যেমন এইটা, এখানে শুধু আমি আছি, এটাকে আমি এখানে রাখবো। আর যেটা ব্যাকগ্রাউন্ড সহ সেটাকে নিচে রাখবো। তো সামহাও আমি একটা ফ্রেম পর্যন্ত করতে পারছি, কিন্তু বাকিটুকুতে গেলে আসলে ক্র্যাশ করতেছে। সো আমি এভাবেই রাখি, দেখেন রোটো করলে এইরকম আপনি লুকটা পাবেন। অ্যান্ড অলসো ট্রেইলারে যদি দেখেন একটা গ্রেডিয়েন্ট আছে এখানে, অলসো একটা ওভারলেও আছে পিছনে। এটা আমরা ট্রাই করি কিভাবে করা যায়। এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, অ্যান্ড এটার ওপাসিটি 10 দিয়ে দিব, 50 50 দিতে পারি, 50 60। ওকে, 60 থাকুক। এইভাবে হচ্ছে এই আইকনের সিনটা আপনি করতে পারবেন। এটা আমরা সিমিলার ভাবে এটা সেভ করব, সেভ করার পরে এটা যে কমটা আছে সেটা হচ্ছে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে বসাই দিব। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমি এই ট্রেইলারটার মধ্যে আইকনগুলো ইউজ করতে পারি। এই ট্রেইলার না, যে কোনো ভিডিওতে আপনি কিভাবে আইকনগুলো ইউজ করতে পারবেন। এখানে আমরা একটা স্টাইল দেখছি, এরকম যেই ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিও স্টাইলের উপর ভিত্তি করে কিন্তু আইকনের প্লেসমেন্ট গুলো জরুরি। আইকনের প্লেসমেন্ট গুলো আসলে অনেক জরুরি, কারণ অনেক কিছু আমরা টেক্সটে দেখাইলে ওইটা অত একটা ভালো বোঝা যায় না, বা অত একটা ভালো কমিউনিকেট করে না অডিয়েন্সের সাথে, যতটা না আইকন দিয়ে করে। ঠিক আছে, তো আমরা এখানে মেইনলি হচ্ছে সফটওয়্যার গুলার লোগোকে আইকন হিসেবে এখানে আমরা দেখাইছি। আর অনেক ক্ষেত্রে হচ্ছে টকিং হেড ভিডিও গুলাতে যখন বিভিন্ন পয়েন্ট নিয়ে কথা বলে, ওই পয়েন্ট রিলেটেড আইকন আসলে দেখানো প্রয়োজন। ইভেন অনেক সময় শুরুতে বলে যে আজকে আমরা 6টা পয়েন্ট নিয়ে কথা বলবো বা 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো, তখন ওই পয়েন্ট গুলোকে আইকন আকারে আসলে যদি আপনি ফার্স্টেই দেখান তখন খুব ভিজুয়ালি প্লিজিং মনে হয়। তো এভাবে এক একটা ভিডিও এক এক তার উপর ভিত্তি করে এক এক রকম ভাবে আমরা আইকন ইউজ করব। তো আমি মেইনলি আমাদের এই ট্রেলারটাতে কিভাবে ইউজ করা হয়েছে ওই পার্টটুকু দেখাইলাম এখানে। তো আইকনের কাজ আমাদের এই ভিডিওতে এতটুকুই, আর কিছু নাই। সো আজকের পার্টটা আমি এখানে শেষ করি। ইনশাল্লাহ 4 নাম্বার পার্টে আমি যেই থার্ড বিষয়টা বলছিলাম, বিরল গুলো আমরা কেমনে ইউজ করছি, অ্যানিমেশন করছি, এটা আমরা পার্ট 4-এ দেখবো, এবং আশা করি পার্ট 4টাই হচ্ছে লাস্ট পার্ট হবে। এবং এইটা দেখার মাধ্যমে আপনি কিন্তু ফুল ট্রেইলারটা আসলে কিভাবে তৈরি করলাম সেটা আপনি শিখে যাবেন। তো আপাতত আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন এবং প্রশ্নটা করবেন, আমি ফ্রি হয়ে আপনাকে উত্তর দিয়ে দিব।